সালাম আলাইকুম। আচ্ছা, আমাকে নিশ্চয়ই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? দেখো, আমরা বলছিলাম যে আজ থেকে আবার আমরা আমাদের কন্টিনেন্টাল শুরু করব। তো কন্টিনেন্টাল তোমাদের আছে হচ্ছে আর মনে হয় তিনটা। এর আগে আমরা দুইটা পড়েছি, আর তিনটা আছে। হ্যাঁ, আর তিনটা আছে। তো আমি চেষ্টা করবো এই তিনটাই শেষ করে দেওয়ার এবার। এবং এরপরে আমি এই কন্টিনেন্টাল থেকেই তোমাদেরকে কোশ্চেনের নোট দিতে থাকবো এবং তোমরা ওগুলো পড়তে থাকবা। আর কিছু কোশ্চেনের আমার আমার কিছু ভিডিও করার মানে আগের আগের ফোর্থ ইয়ারের যখন ক্লাস নিচ্ছিলাম তখন কিছু ক্লাস রয়েছে যেগুলো ভিডিও। তো ওই ভিডিওগুলো আমি তোমাদেরকে পোস্ট দেবো এবং ওইগুলো দেখে তোমরা ওই নোটগুলো একটু পড়ে ইয়ে করে নিতে পারবা। আর পাশাপাশি মানে তখন হচ্ছে আমাদের ইয়ের ক্লাসটা চলতে থাকবে, এই যে ইএলটিটা। তো ইএলটি শেষ, আবার তোমাদের কন্টিনেন্টালও শেষ হয়ে যাবে একই সময়টাতে। তো এই দুটা শেষ হওয়ার পরে আমরা আবার জাম্প করব হচ্ছে সবগুলোর কোশ্চেন পড়া শুরু করব। তো চলো আমরা শুরু করি, দেখি আমাদের আমাদের আজকে কি আছে। আজকে আছে হচ্ছে আমাদের এই যে এইটা পড়বো আমরা, আহ, বার্টল বার্টল ব্রেসের লেখা মাদার কারেজ এন্ড হার চিলড্রেন। এটা আমরা পড়বো। আচ্ছা, এটা তো না। ওকে, এইখান থেকে আমরা এটা পড়বো, দেখো। আমরা আজকে এই স্টোরিটা শেষ করে ফেলবো। আজকে শেষ করবো, আমরা ইন্ট্রোডাকশন পড়বো, এখানে কি ফ্যাক্টর গুলো পড়বো, এবং এরপরে থিমটা পড়েই এখানে ক্যারেক্টার যেগুলো আছে আমরা এগুলো ক্যারেক্টার গুলো এক লাইন দুই লাইন করে মানে প্রধান যে পরিচিতি সেগুলো জানার চেষ্টা করব। এবং তারপরে আমরা চলে যাব সামারিতে, এবং সামারিটা একটু বড়। তো আমরা চেষ্টা করবো আজকে শেষ করে ফেলার। ওকে, তো চলো দেখি। এটাকে সরায় রাখি। দেখো, বলতেছে এটা একটা ড্রামা। এটা একটা প্লে বা ড্রামা। আগের যে দুইটা ছিল এটা কিন্তু নোভেলা ছিল। একটু এগুলো মনে রেখো, এগুলো উল্টো পাল্টা হয়ে যায় কিন্তু পরীক্ষার হলে গিয়ে এগুলো উল্টো পাল্টা হয়ে যাবে। উল্টো পাল্টা যাতে না হয়, ওই দুটা ছিল নোভেলা, আর আজকে এটা হচ্ছে ড্রামা বা প্লে। তো মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন, একজন মা, সাহসী মা, এবং তার জন্যই তার নামটা দেওয়া হয়েছে কারেজ। এবং তার বাচ্চা কাচ্চাদের ব্যাপারে আর কি গল্পটা হচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের রাইটারের পুরো নাম, তার জন্ম মৃত্যু এটা। তো চলো দেখি, দেখো। বলতেছে মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন ইজ এ প্লে রিটেন ইন 1939 by a German dramatist and poet Bertolt Brecht, এত থেকে এত, was significant contributions from Margaret Stephen। বলতেছে মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন এটা একটা নাটক যেটা লেখা হয়েছে 1939 সালে। এটা লিখেছেন একজন জার্মান ড্রামাটিস্ট, তার নাম হচ্ছে এই বার্টোল্ড ব্রেস। এবং তিনি এটা লিখেছিলেন এই মার্গারেট স্টেফিন নামে একজনের অনেক কন্ট্রিবিউশন রয়েছে এই নাটক লেখার পেছনে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, 1939 সাল তিনি লিখেছেন, তার মানে এটা 1939 সাল কেন প্রসিদ্ধ তোমরা অনেকে তো জানোই। 1939 সাল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেহেতু শুরু হয় এই সময়টাতে, এই জন্য 1939 সালটা অনেক প্রসিদ্ধ একটা সময় আর কি। আচ্ছা, four theatrical productions were produced in Switzerland and Germany for এত থেকে এত. The last three supervised and or directed by Bress, who had returned to East Germany from the United States। বলতেছেন যে এই এই যে নাটকটা, এই নাটকটার চারটা প্রোডাকশন বের হয়, মানে চারটা সিকুয়েল তৈরি হয়। এবং এইটা তৈরি হয় হচ্ছে সুইজারল্যান্ডে এবং জার্মানিতে। এটা 41 সাল থেকে 52 সালের মধ্যে। অর্থাৎ তিনি লিখেছেন হচ্ছে এই সালটাতে। বাট এই গল্পটা নিয়ে চারটা পর্বের নাটক তৈরি হয় এই সময়টাতে। নাটকগুলো চিত্রায়ন করতে হয়েছে তখন, এখন যেমন
আম, একদিনে একটা প্যাকেজ নাটক বানায় ফেলে, তাই না? তখন তারা এত কিছু ছিল না, তখন অনেকভাবে কাজ করতে হতো। এবং তার মধ্যে লাস্ট থ্রি যেটা, সেই তিনটা ডিরেক্টলি আমাদের রাইটার নিজেই সুপারভাইজড করেছিলেন। এবং তিনি এই সময়টাতে জার্মানি থেকে, মানে জার্মানিতে ফিরে এসেছিলেন ইউনাইটেড স্টেটস থেকে। Several years after Brecht's death in 1956, the play was adapted as a German film, Martyr Courage Under Her Children। এখানে হার তো হবে না, এখানে এখানে নামটা হচ্ছে আই মনে হয়। আই, এইটা হচ্ছে নামটা। হুম, তো মার্টার কারেজ, মানে এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা। স্টারিং হেলেন, মানে এই লোকগুলো আসলে তোমার ইয়ে করেছিল, এই মেয়েটা এই মায়ের ভূমিকা পালন করেছিল এবং লিডিং অ্যাক্ট্রেস ছিল এখানটা। যাই হোক, মাদার কারেজ ইজ কনসিডার্ড বাই সাম টু বি দ্য গ্রেটেস্ট প্লে অফ দ্য 20th সেঞ্চুরি অ্যান্ড পারহ্যাপস অলসো দ্য গ্রেটেস্ট অ্যান্টি ওয়ার প্লে অফ অল টাইম। বলা হচ্ছে মাদার কারেজ এটাকে বিবেচনা করা হয় বিংশ শতাব্দীর সবচেয়ে বড়, সবচেয়ে আহ, ভালো একটা নাটক। এবং সম্ভবত এইটা হচ্ছে সর্বযুগের সবচাইতে মানে গ্রেটেস্ট বা ভালো হচ্ছে অ্যান্টি ওয়ার প্লে। অ্যান্টি ওয়ার বলতে যুদ্ধ চায় না আর কি, যুদ্ধের বিপরীতে গিয়ে এই নাটকটা তৈরি। তো চলো এটার কি ফ্যাক্ট গুলো দেখি। এটা কি ফ্যাক্টস হচ্ছে, এটা একটা ড্রামা, এটা এপিক থিয়েটার, সোশ্যাল ড্রামা। এটার জনরা হচ্ছে দুই রকমের করা যেত, একটা হচ্ছে এপিক থিয়েটার অথবা সোশ্যাল ড্রামা। এপিক থিয়েটার কেন বলা হচ্ছে, কারণ এই যে সিকুয়েল আছে সেজন্য বলা হচ্ছে এপিক থিয়েটার। এবং এটা একটা সামাজিক ড্রামা, তৎকালীন সমাজটাকে তুলে ধরা হয়েছে। প্রোটাগনিস্ট হচ্ছে এরা, এই নাটকের যে প্রোটাগনিস্ট আমরা যাদেরকে পাবো, মাদার কারেজ, ক্যাথরিন, সুইস চিজ অ্যান্ড চ্যাপলিন, এরা হচ্ছে প্রোটাগনিস্ট। ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান, জার্মান ভাষায় লেখা। টাইম অ্যান্ড প্লেস রিটেন, যে সময়টাতে লেখা হয় আর কি, রিটেন ডিউরিং ব্রেথ এক্সাইল ইন সুইডেন 1939। এটা লেখা হয় যখন 1939 সালে আমাদের রাইটার তিনি সুইডেনে নির্বাসিত ছিলেন, এক্সাইলে ছিলেন তখন। সেটিং টাইম যেটা, সেটা হচ্ছে দ্য 30 ইয়ার্স ওয়ার, স্প্রিং 1624, জানুয়ারি 1636। আচ্ছা, বলা হচ্ছে যে এখানকার যে সেটিংটা সেটা আমরা দেখতে পাবো যে 13 বছর ব্যাপী ব্যাপী একটা যুদ্ধ, সেটা এত সালের স্প্রিং এ শুরু হয় এবং এত সালে শেষ হয়। এই যুদ্ধটা আমরা দেখতে পাবো এখানে, টাইমটা আর কি। এবার এই নাটকের প্লেসটা কোথায়, এটা সেটিং এর একটা হচ্ছে টাইম সেটিং, ডিউরেশনটা কোন সময়ের নাটক, কোন সময়ের ঘটনা এখানে উপস্থাপন করা হচ্ছে সেটা। দুই নাম্বার হচ্ছে কোন জায়গা, জায়গাটা হচ্ছে থ্রুআউট ইউরোপ, ইউরোপ পুরোটা জুড়েই। হ্যাঁ, এটা জার্মানি, পোল্যান্ড, তারপরে ব্যাভারিয়া অ্যান্ড স্যাক্সনি, এই জায়গাগুলো আর কি। ডেথ অফ ফার্স্ট পাবলিকেশন, প্রথম ফার্স্ট পাবলিকেশনটা হয় 1941-এ। এবং টোন হচ্ছে ট্র্যাজি কমিক, ট্র্যাজি কমেডি আমরা বলি না, সে ট্র্যাজি কমেডি টাইপের নাটক, এবং ট্র্যাজি কমিক একটা টোন আছে, একটা দুঃখ দুঃখ ভাব। থিমটা কি, থিম হচ্ছে ওয়ার অ্যাজ বিজনেস, ভার্চু ইন ওয়ার টাইম। থিমটাই হচ্ছে যুদ্ধের সময় বিজনেস করা, এটা একটা থিম। ভার্চু ইন ওয়ার টাইম, বা যুদ্ধের কারণে কিছু লোকের কপাল খুলে যায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইয়ে, যেমন ধরো এই যে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, প্যালেস্টাইন আর ইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে, এগুলোর কারণে আরেকটা অন্য দেশের কপাল খুলে যাচ্ছে না? আমেরিকা বিজনেস করতেছে না অনেক, অস্ত্র বিজনেস। তো এইটা, তো এর ফাঁকে আবার অনেকে আরো অনেক ধরনের বিজনেস করতেছে, আমরা শুধু অস্ত্র বিজনেস দেখতেছি। এখানে দেখা যাচ্ছে খাবার নিয়ে বিজনেস হচ্ছে, ওইখানে ত্রাণ যাচ্ছে, তো ত্রাণের মূল্য একটু সাধারণত বেশি হয় সব সময়, ত্রাণগুলো ব্যাপক হারে কেনা লাগতেছে, তো এইখানে একটা বিজনেস। তারপর যুদ্ধ কেন্দ্রিক, মানে এই যে হয় না, বলে না যে প্রত্যেকটা ঘটনারই একটা মানে পৌষ মাস আর সর্বনাশের ব্যাপার আছে, কারো পৌষ মাস হয়, কারো সর্বনাশ হয়। তো এইরকমটা, তো এখানে মূলত
যুদ্ধের যে পৌষ মাস, যুদ্ধের ফলে কারো পৌষ মাস আসতেছে, এই পৌষ মাসটাই আর কি এখানে বলতেছে যে ওয়ার অ্যাজ বিজনেস, যুদ্ধকে বিজনেস হিসেবে নেওয়া হচ্ছে। ওয়ার টাইমের যে একটা উপকারিতা, ভার্চু, সেটা হচ্ছে এখানকার থিম। চলো আমরা এবার এটার থিমটা দেখি। দেখো, মানে থিম তো আর একটা না, আরো আছে। The themes of Mother Goddess and her children are war as business, virtue in wartime, society and clash, wealth, warfare, religion, innocence, rules and order, power, principles, etc. এই সবগুলোই হচ্ছে আমাদের থিম। তবে প্রধান দুইটা থিম হচ্ছে এই যে ওয়ার এজ বিজনেস, ভার্চুয়াল ইন ওয়ার টাইম, এই দুইটা। এবার আসো ক্যারেক্টার লিস্টে। ক্যারেক্টার লিস্টে শুরুতে আমরা পাবো এখানকার যে প্রধান ক্যারেক্টার মাদার। সে মাদারের কথা যেমন বলতেছে, মাদার কারেজ ফিচার্স এ মাল্টিটিউড অফ মাইনর ক্যারেক্টার্স, most of whom named by their social position or military position. ক্যারেক্টার লিস্টে আমরা এখানে দেখব এই এই মাদার কারেজের ক্ষেত্রে যে মাদার কারেজ এই রাইটিংটা অনেকগুলি মাইনর বা ছোট ছোট ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করেছে, আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং ম্যাক্সিমামের নামই হচ্ছে তাদের সোশ্যাল পজিশন, তারপর মিলিটারি পজিশন, এইগুলো নিয়ে। যেমন ইউ ইয়াং পিজন, তো সার্জেন্ট, এরকম নাম আর কি রয়েছে। হু এনকাউন্টার মাদার কারেজ থ্রু দ্য কোর্স অফ হার জার্নি, এবং এই গল্পের পুরো জার্নি জুড়ে আমরা দেখবো এই ছোট ছোট ক্যারেক্টার গুলো মাদার কারেজের মুখোমুখি হচ্ছে। দিস লিস্ট ডাজন্ট ইনক্লুড দেম, এবং এই লিস্টে তাদের সবার নাম নাই, বাট কারো কারো নাম আছে আর কি, প্রসিদ্ধ যারা তারা। লিস্টটা কই, এই যে নিচে এই লিস্টটা। এক নাম্বার ক্যারেক্টার হচ্ছে মাদার কারেজ। এক নাম্বার হচ্ছে মাদার কারেজ। দ্য প্লেস ওয়াইজ উইমেন, এই নাটকের সবচেয়ে জ্ঞানী মানুষটাই হচ্ছে এই মহিলাটা। Courage delivers shrewd commentary on the realities of the war. আমাদের এই কারেজ তিনি খুব, মানে কি বলে, একটা শ্রিউড একটা কমেন্টারি করে বসেন এই নাটকের আহ, ভেতরে, এবং সেটা খুবই আহ, মানে যুদ্ধের ক্ষেত্রে খুবই একটা বাস্তব সম্পন্ন একটা বিষয় আর কি। মানে এই শ্রিউড বলতে এক কথায় তোমার খুব সূক্ষ্ম একটা বাস্তবতার কথা তিনি তুলে ধরেন আর কি। তো এখানে আর ডিটেল নাই, এটুকুই। তিনি বলতে পারো যে যুদ্ধকে নিয়ে যে কথাটা বলতেছে, যুদ্ধের ফলে আরেকজনের বা তার নিজের যে একটা ব্যবসা হচ্ছে, বা সে হয়তো বলতেছে যে যুদ্ধ হলেই ভালো হতো বা যুদ্ধ থাকলেই ভালো হতো, এটা বন্ধ হয়েই আমার লস হয়ে গেল। এটাকে বলা হচ্ছে একটা শ্রিউড কমেন্টারি, একটা সূক্ষ্ম ভাষ্য বলতে পারো। ক্যাথরিন, কারেজ dumb daughter undergoes a lot of traumas during the war and ends up disfigured disfigured বলতেছে এই যে আমাদের যে ক্যাথরিন, এটা হচ্ছে আমাদের এই মাদার কারেজের একজন বোবা মেয়ে। বোবা মেয়ে, এবং সে যুদ্ধের সময় অনেক ট্রমা সহ্য করে, যুদ্ধকে অনেক ভয় পায় বা বিভিন্ন রকমের এর ভিতর দিয়ে যায়, এবং এন্ডস আপ ডিসফিগার, এবং সব শেষে গিয়ে আমরা দেখতে পাই যে সে মারা যায় এবং তার ডিসফিগার্ড হয়, মানে বিকৃত লাশ, এরকমটা আর কি। এরপর রয়েছে ইলিফ, দ্য ফার্স্ট চাইল্ড মাদার কারেজ লসেস টু দ্য আর্মি। ইলিফ হচ্ছে একটা এই মাদার কারেজেরই ছেলে। সে হচ্ছে তোমার আর্মিতে গিয়ে মারা যায়। তো এলিফ ইজ দা ওয়ার লাইক সান, সে একটু যুদ্ধ পছন্দ করে এরকম একটা ছেলে। ইগার টু জয়েন দ্য ওয়ার অ্যান্ড ক্যারি আউট ইটস ব্রুটাল বিজনেস, এবং সে তোমার যুদ্ধে জয়েন করতে চায়, এবং সে তার নিষ্ঠুর যে বিজনেস যে কাজ, সে কাজটাকে ক্যারি করতে চায়। তো আমরা এটুকুই পড়ি, আর এটুকু হচ্ছে তোমরা পড়ে নিও আমাদের, আমরা যেহেতু শেষ করতে চাচ্ছি সেজন্য আর কি। এরপরে সুইস চিজ, দ্য ফার্স্ট অফ মাদার কারেজ চিলড্রেন টু ডাই, এবং সুইস চিজ হচ্ছে এটা মাদার কারেজের বাচ্চা বা ছেলে বা মেয়ে যেটাই হোক, সেই হচ্ছে সর্বপ্রথম যে কিনা মাদার কারেজের বাচ্চাদের মধ্যে মারা যায় আর কি। ম্যাক্সিমামই মারা যাবে, সবাই মনে হয় মারা যায়। ঘটনা আমিও ভুলে গেছি, গতবার পড়িয়েছিলাম। তো সেক্ষেত্রে এ হচ্ছে সবার প্রথমে মারা যায়। সুইস চিজ সাফার্স ফ্রম অ্যান এক্সেসিভ সেন্স অফ ডিউটি অ্যান্ড অনেস্টি অ্যান্ড আলটিমেটলি ডাইজ বিকজ অফ ইট। তার ভেতরে প্রচন্ড রকমের সেন্স অফ ডিউটি, অনেস্টি, এগুলো রয়েছে। তারপরে
এর কারণেই মূলত আলটিমেটলি সে মারা যায়। ইন আদার ওয়ার্ডস, ডিউরিং দ্য ওয়ার হিজ ভার্চুস কস্ট হিম হিজ লাইফ। এবং যুদ্ধের সময় তার গুণাবলীর কারণেই মূলত তার জীবনটা চলে যায়। এরপর দ্য কুক, এখানে কুক নামে একটা ক্যারেক্টার রয়েছে, দ্য চ্যাপলেইনস রাইভাল ফর কারেজেস অ্যাফেকশনস অ্যান্ড ব্রেড। বলা হচ্ছে যে এই কুক ক্যারেক্টারটা দ্য চ্যাপলেইনস রাইভাল, চ্যাপলেনের প্রতিদ্বন্দ্বী, ফর কারেজ অ্যাফেকশনস অ্যান্ড ব্রেড, অর্থাৎ কারেজের যে অ্যাফেকশন, স্নেহ দয়া মায়া, এগুলো ভালোবাসা, এবং তার যে ব্রেড, তার কাছ থেকে ব্রেড নেয়, রুটি নেয়, এই দিক থেকে এই কুকটা হচ্ছে এই চ্যাপলেইনের রাইভাল। আমরা এগুলো আরো পরে ঘটনা জানবো আর কি। দ্য কুক ইজ অ্যান এজিং ডন জুয়ান, এ ব্যাচেলর লং পাস্ট হিজ প্রাইম। এই কুক হচ্ছেন একজন বলতে পারো বয়স্ক ডন জুয়ান। তোমরা সেকেন্ড ইয়ারে ডন জুয়ান পড়েছিলে ওরকম বাইরনিক ক্যারেক্টার আর কি, বাইরনিক হিরো বলতে পারো। তো সে হচ্ছে তার যে যৌবনকাল, সেখান থেকে সে অনেক দূরে চলে আসছে, অনেক আগে সে এটা হারিয়ে ফেলেছে, এবং তখন থেকে সে এখনো ব্যাচেলর রয়ে গেছে। Darkly ironic, he is all too aware of the war as a continuation of business as usual। এবং সে একটা মানে ডার্কলি আইরনিক একটা ক্যারেক্টার, খুবই আইরনিক, বাজে রকম একটা আইরনিক ক্যারেক্টার। সে সবসময় চায় যে যুদ্ধটা চলুক, কারণ এটাতে করে তার বিজনেসটা চলতেছে। Continually unmasking the divinely inspired military campaign as Mother Massive Profits scheme। এবং সে বারবারই আনমাস্কিং করতেছে, মানে আনফোল্ড করতেছে বা প্রকাশ করতেছে যে এই মিলিটারি ক্যাম্পেইন গুলো মূলত মাদার কারেজের এই অ্যানাদার ম্যাসিভ প্রফিট স্কিম, মানে মিলিটারি যে ক্যাম্পেইন গুলো হয় সেগুলোর মাধ্যমে সে অনেক হচ্ছে তোমার প্রফিট পায় বা প্রফিট অর্জন করে, লাভ করে। এরপর আমরা যাই চ্যাপলেইনের ক্ষেত্রে। চ্যাপলেইন, ওয়ান অফ দ্য টু ক্যারেক্টার্স ডিপেন্ডেন্ট অন মাদার কারেজ অ্যাজ দেয়ার ফিডব্যাক। চ্যাপলিন হচ্ছে দুইটা ক্যারেক্টার রয়েছে, তার ভিতরে একটা, সেটা হলো সে ডিপেন্ড করে মাদার কারেজের উপরে তাদের ফিডব্যাক হিসেবে। মানে বলতে পারো যে এটা মাদার কারেজ কাইন্ড অফ ফুড পান্ডার মতো। সে খাবার পৌঁছে দেয় বিভিন্ন জায়গায়। তো এই মাদার কারেজের উপরে সে ডিপেন্ডেন্ট, মাদার কারেজ খাবার নিয়ে আসলে খাইতে পারে, নইলে খাইতে পারে না, এরকমটা। মানে যুদ্ধের সময় দেখবা, যুদ্ধের সময় কিন্তু সব জায়গায় যাওয়া যায় না, তাই না? আমরা যদি আমাদের কোভিড এর কথা বলি, কোভিড এর সময়, আমি যখন কোভিড এর সময় ঢাকাতে ছিলাম, ঢাকাতে ওই আমরা অনেক সময় যেটা করতাম যে যেদিন খুব বেশি ভয় লাগতো সেদিন খালারে বলে দিতাম যে আইসেন না, এবং ফুড পান্ডারে বলতাম যে তুমি এসে খাবার দিয়ে যাও। তো এখান থেকে আমরা খাবার নিতাম। তো আমাদের এই মাদার কার্ড হচ্ছে এরকম, সে ফুড ডেলিভারি করে। দ্য চ্যাপলেইন ইনিশিয়ালি অ্যাপিয়ার্স অ্যাজ এ সিনিক্যাল উডেন ক্যারেক্টার। বলা হচ্ছে যে এই চ্যাপলেইনটা পুরো শুরুর দিকে একটা ঘৃণিত ক্যারেক্টার বা উডেন ক্যারেক্টার হিসেবে প্রতীয়মান হয়। হি রিমেইনস লয়াল টু দ্য সুইডিশ মনার্কি অ্যান্ড দ্য ক্যাম্পেইন অ্যাজ আ ওয়ার of religion through cannot though cannot but notice the horror around him। আচ্ছা, সে হি রিমেইন, সে সুইডিশ মনার্কি বা সুইডিশ সুইডিশ যে রাজতন্ত্র, সেটার প্রতি সে সবসময় অনেক আনুগত্যশীল। এবং এই যে ক্যাম্পেইন, যুদ্ধের যে ক্যাম্পেইন, এবং যুদ্ধটাকে বলা হচ্ছে ওয়ার অফ রিলিজন, ধর্মের যুদ্ধ, ধর্মযুদ্ধ। তো এই যুদ্ধের ক্যাম্পেইনটাকে সে সাপোর্ট করে। ক্যান নট বাট নোটিস, কিন্তু সে দেখতে পায় না যে বিপদটা চারপাশেই রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে এখানে, আমরা রেখে রেখে দিই, এরপরে আমরা এখানে যাই। ইউভি পোর্টার, হ্যাঁ ইউভি পোর্টিয়ার বা পোর্টার, সরি ইউভি না তো, ইএটি পটার, হ্যাঁ এগুলো ওই যে উচ্চারণ ওদের দেশের মানুষের যেহেতু নাম, এই জন্য এখানে ভেটি পটারও হতে পারে, পটিয়ারও হতে পারে, তারপরে ইএটি পটারও হতে পারে, যেটা আর কি হয়। তো ইনিশিয়ালি অ্যাপিয়ারিং অ্যাজ এ ক্যাম্প প্রস্টিটিউট, এই ক্যারেক্টারটা শুরুর দিকে মনে হবে, শুরুর দিকে দেখা যায় যে সে ক্যাম্পের প্রস্টিটিউট। সে ইয়েটি ইজ দ্য অনলি ক্যারেক্টার হু উইল মেক হার ফরচুন থ্রু দ্য ওয়ার। এবং সে হচ্ছে একজন ক্যারেক্টার, শুধুমাত্র একটাই ক্যারেক্টার যে ডিরেক্টলি, সরাসরি একেবারে যুদ্ধের দ্বারা বেনিফিটেড। সে চায় যে যুদ্ধ চলুক।
ম্যারিং অ্যান্ড ইনহেরিটিং দ্য স্টেট অফ দ্য লেচারাস ওল্ড কলোনেল। এবং সে বিয়ে করে সব শেষে গিয়ে, এবং একটা পুরনো পুরনো কি বলে বুড়ো একটা কলোনেল রয়েছে। সে কলোনেলের যে কিনা হচ্ছে একজন লম্পট টাইপের লোক। তো তাকে বিয়ে করে আলটিমেটলি, এবং বিয়ে করে তার সম্পত্তিটা সে পেয়ে যায়। আ উইমেন রুইন্ড বাই দ্য ওয়ার, এবং এটা একটা উইমেন যে কিনা যুদ্ধের জন্য ধ্বংস হয়ে গেছে। শি মর্নস হার লস্ট লাভ ইয়েট রিমেইনস বেন্ট অন সিকিউরিং হার ইন্টারেস্ট। সে তার যে হারিয়ে যাওয়া ভালোবাসা সেটার জন্য সে বিলাপ করে, যদিও এখনো সে তার ইন্টারেস্টের ব্যাপারে সবসময় মানে নিজের লাভটাকে সে সবসময় বুঝে নেওয়ার জন্য অগ্রগামী হয়ে থাকে। আচ্ছা, আমরা এটুকুই রেখে দিই। ইএটি পটার আমরা এইভাবে একটু মনে রাখবো, হ্যাঁ, যে এই ব্যক্তি হচ্ছে একজন প্রস্টিটিউট, যে আর্মি ক্যাম্প এই জায়গাগুলোতে যায়। এরপরে চ্যাপলেইন, চ্যাপলেইন হচ্ছে এটা মূলত আমাদের মাদার কারেজের একটা ইয়ে কাস্টমার, এবং সে হচ্ছে যুদ্ধকে চায় যে যুদ্ধ চলুক, এবং সে সুইডিশ মনার্কিকে ইয়ে করে, সাপোর্ট করে। কুক, এটা হচ্ছে চ্যাপলেইনের একজন রাইভাল। মানে চ্যাপলিন এবং কুক দুজনই খাবার নেয় আমাদের ইয়ের কাছ থেকে। কিন্তু কুকটা আবার কেমন, এই ডন জুয়ান টাইপের একটা ক্যারেক্টার, বাইরনিক হিরো বলতে পারে, এবং সে ব্যাচেলর রয়েছে তার যৌবনকাল থেকে, এখন বুড়ো হয়ে গেছে তাও। সুইস চিজ, এটা হচ্ছে যে আমাদের মাদার কারেজের একটা সন্তান যে মারা যায়, সর্বপ্রথম মারা যায় আর কি। তারপরে এলিফ, সে হচ্ছে মাদার কারেজের ফার্স্ট চাইল্ড। এলিফ হচ্ছে মাদার কারেজের বড় ছেলে, যে কিনা আর্মিতে গিয়ে মারা যায়। আর ক্যাথরিন, ক্যাথরিন হচ্ছে মাদার কারেজের একদম বোবা মেয়ে, যা যেখানে যুদ্ধের ভেতরে অনেক ট্রমার ভেতরে থাকে, শেষ পর্যন্ত তার একটা ডিসফিগার্ড বডি পাওয়া যায়। এরপর মাদার কারেজ তো আমরা বললামই। তো তাহলে মাদার কারেজের এখানে আমরা পেলাম হচ্ছে একটা মেয়ে আর দুইটা ছেলে। এক ছেলে আর্মিতে গিয়ে মারা যায়, আরেক ছেলে সে হচ্ছে তোমার সে প্রথমে মারা যায় আর কি, মানে এই আগে মারা যায় তারপরে এটা। এরপর কুক এবং চ্যাপলিন এরা দুজন রাইভাল। ইএটি পটার এটা হচ্ছে তোমার একজন প্রস্টিটিউট। এবার আমরা এটা সামারিটা পড়ি। সামারিগুলো আসলে সামারিগুলোতে একেবারে 100% কোনো কিছু ক্লিয়ার হয় না, হ্যাঁ। এই জন্য তোমরা সবাই চেষ্টা করবে, আমি এটা সবসময় এর আগেও বলেছি, এগুলোর বাংলা ট্রান্সলেশন পাওয়া যায়, ছোট ছোট বই, ওই বইগুলো পড়ে নিবা। তো চলো আমরা এখানে সামারিটা পড়ি। সামারিটা পড়লে মোটামুটি ধারণা পাওয়া যায়, এবং সামারি থেকে পড়লে এরপরে প্রশ্ন পড়লেই হয়ে যায়। দেখো, মাদার কারেজ ওপেন্স ইন ডেলারনা, ডেলারনা স্প্রিং এত ইন দ্য মিডস্ট অফ দ্য 30 ইয়ার্স ওয়ার। এই মাদার কারেজ এই নাটকটা শুরু হচ্ছে ডেলারনা নামক জায়গায়, এবং এইটা 1624 সালের বসন্তকালে, স্প্রিং এ। এবং এই সময়টাতে 30 ইয়ার্স ওয়ার, অর্থাৎ 30 বছর ব্যাপী একটা যুদ্ধ হচ্ছিল। একটু সালটা খেয়াল করো, আমাদের এই নাট্যকার তিনি হচ্ছে এই যুগের মানুষ। এই যে এই যুগের 1898 সাল থেকে 1956 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। কিন্তু তার থেকে আরো 200-250 বছর আগের একটা যুদ্ধ, সেই যুদ্ধকে কেন্দ্র করে তিনি এই ঘটনাটা লিখতেছেন। A sergeant and recruiting officer are seeking soldiers from the Swedish campaign in Poland. একজন সার্জেন্ট এবং একজন রিক্রুটিং অফিসার তারা সোলজার নিয়োগ দিচ্ছে। যুদ্ধের সময় সোলজার নিয়োগ দিতে হয়, যেমন রাশিয়া ইউক্রেন করতেছে এরকম। তো সোলজার নিয়োগ দিচ্ছে, এবং সুইডিশ ক্যাম্পেইনের জন্য, সুইডিশদের জন্য, এবং তিনি পোল্যান্ডে ক্যাম্পেইন করতেছেন। এ ক্যান্টিন ওয়াগন অ্যাপিয়ার্স, একটা ক্যান্টিন ওয়াগন আসলো। ক্যান্টিন ওয়াগন বলতে তো আমরা ফুড কোর্ট বলি না, ওই যে তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে ফুচকা খাও, হুম, বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় বা নদীর ধারে, বাঁধে, বিভিন্ন জায়গায় ফুচকা খাও, ফুচকার যে যে গাড়িটার ভেতরে বানায় দেয় আর কি, ওইটাই হচ্ছে ওয়াগন, ক্যান্টিন ওয়াগন আর কি। তো এই ফুড কার্ট গুলোই, একটা ফুড কার্ট আসলো বিয়ারিং দা ইনফেমাস মাদার কারেজ, এবং অখ্যাত একজন মাদার কারেজ তার নাম, সে হচ্ছে এটা নিয়ে আসলো। আর ডাম ডটার ক্যাথরিন অ্যান্ড হার সানস ইলিভ অ্যান্ড সুইস চিজ, এবং সেখানে ছিল হচ্ছে তার বোবা মেয়ে ক্যাথরিন এবং তার
ছেলেরা, দুই ছেলে হচ্ছে, একটা ইলিফ আর একটা হচ্ছে সুইস চিজ, এই দুইজন, এটা তাদের নাম আর কি। অনেক সময় হয় না যে সুইস চিজ, এটা কিভাবে নাম হয় হতে পারে। ওই যে আমাদের দেশেও কিন্তু নাম আছে না, পচা, পচা নাম। তো পচা মানে তো আমরা জানি রটেন বা সামথিং, কিন্তু পচা মানুষের নাম আছে, মেয়েদের নাম আছে সুন্দরী। হ্যাঁ, তো এরকম টাইপের সুইস চিজ, ভালোবেসে হয়তো দাদা বা দাদি এর নাম রেখেছে। এরপরে দেখো, দ্য রিক্রুটিং অফিসার অ্যাটেম্পটস টু সিডিউস ইলিফ ইনটু দ্য আর্মি। আমাদের এই রিক্রুটিং আছে, রিক্রুটিং অফিসার, সে এই ইলিফকে সিডিউস করার চেষ্টা করতেছে আর্মিতে নিয়োগের জন্য। এই সিডিউস মানে কিন্তু বাজে যে সিডিউস তা না, আমরা এখানে দেখি তাকে পার্সুয়েট করতেছে আর কি। এখানে কি কি মিনিং আসে? প্রলুব্ধ করা। এখানে সিডিউস মানে প্রলুব্ধ করা, তাকে পটাচ্ছে আর কি। আমরা অনেক সময় সিডিউসের অনেক ধরনের মিনিং রয়েছে, তো আমরা সাধারণত যেটা বুঝি সেটা না, এখানে হচ্ছে তোমার প্রলুব্ধ করা। আমরা এখানে ওয়ার্ডটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, তাহলে ভবিষ্যতে আমাদের পড়তে সুবিধা হবে। টেম্প দেই, টেম্পট। দ্য রিক্রুটিং অফিসার অ্যাটেম্পটস টু টেম্পট ইলিফ ইনটু দ্য আর্মি, আর্মিতে নেওয়ার জন্য তাকে পটাচ্ছে। কারেজ ডিমান্ড দ্যাট হি লিভ আর চিলড্রেন অ্যালোন। মাদার কারেজ, সে বলতেছে, সে দাবি করতেছে যে সে তার বাচ্চা কাচ্চাকে একাই রেখে যাবে। দ্য সার্জেন্ট প্রোটেস্ট অ্যান্ড আস্ক হোয়াই। সার্জেন্ট প্রোটেস্ট করতেছে যে কেন। সিন্স কারেজ লিভস অফ দ্য ওয়ার, ইট শুডন্ট আস্ক সামথিং অফ হার ইন রিটার্ন। এবং সার্জেন্ট প্রোটেস্ট করলো এবং বলল যে কেন আপনি আপনার বাচ্চাদেরকে একাই রেখে যাবেন। তো তখন আমাদের এই কার্ডিস বলল যে যেহেতু একটা যুদ্ধ চলতেছে সব জায়গায়, আমরা যুদ্ধের ভিতরে বসবাস করতেছি, সুতরাং এইটা জিজ্ঞাসা করার কোনো মানেই হয় না। কেউ যে জিজ্ঞাসা করবে কেন আমি বাচ্চাদেরকে বাড়িতে রেখে চলে যাব আহ আমার রুটি বা প্রোডাক্ট বিক্রি করতে, এটার প্রশ্নের কোনো মানে হয় না, কারণ বাইরে যুদ্ধ চলতেছে, আমি কি আমার বাচ্চাদেরকে নিয়ে যাবো ওখানে? ব্যাপারটা এরকম। When Elif admits that he would like to sign up, Courage foretells that faith of her, আচ্ছা, the faith of her children. Elif will die for his bravery, Swiss cheese for his honesty, and Catherine for her kindness. বলতেছে, যখন যখন এলিফ সে স্বীকার করলো যে হ্যাঁ আমি সাইন আপ করবো, সাইন আপ বলতে ওই দলে ভর্তি হবে আর কি, আর সেনাবাহিনীর দলে ভর্তি হবে। তো বলতেছে যে সে যখন এটা স্বীকার করলো, তখন মাদার কার্ডে সে একটু ভবিষ্যৎবাণী করলো। তার বাচ্চাদের যে সততা, সে সততা মানে ইয়ে, বাচ্চাদের যে তোমার গুণ, সে গুণগুলোর উপরে বেস করে তিনি বললেন যে ইলিফ সে মারা যাবে তার সাহসিকতার জন্য, এবং সুইসটিস সে মারা যাবে তার অতিরিক্ত অনেস্টির কারণে, এবং ক্যাথরিন তার কাইন্ডনেসের জন্য মারা যাবে। আমরা অনেক সময় মানুষের কাছে বলি না যে তুই যে এত এরকম, তুই এর জন্যই মরবি, হ্যাঁ তুই এত মিষ্টি পছন্দ করে, মিষ্টি খেতে খেতেই তুই মরবি, আমরা এরকম বলি না? ঠিক এখানে মা তার বাবা বাচ্চাদের ব্যাপারে এটা এই এই কথাটা বলতেছেন। আচ্ছা, কারেজ রেডিস টু লিভ। কারেজ সে হচ্ছে আহ, ইয়ে করতেছে ওখান থেকে চলে যাওয়ার জন্য, রেডি সে আর কি। আমরা রেডিস না দিয়ে প্রিপেয়ার্স দিই, এগুলো ভবিষ্যতে বুঝতে সুবিধা হবে। প্রিপেয়ার্স টু লিভ, সে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দ্য রিক্রুটিং অফিসার প্রেসেস দ্য সার্জেন্ট টু স্টপ দেম। রিক্রুটিং অফিসার এবার সার্জেন্টকে চাপ দিল যে তাদেরকে থামান। While the sergeant feigns to buy one of the carriage belt, the recruiting officer takes Elif away. আচ্ছা, বলা হচ্ছে যখন আমাদের এই সার্জেন্ট, তিনি একটু একটু ফেন্স করতেছিলেন, মানে ভান করতেছিলেন, প্রিটেন্ড করতেছিলেন এই কারে মাদার কারেজের থেকে একটা বেল্ট নেয়ার, অর্থাৎ তিনি, তার ফুড কার্ট হলেও হয়তো সেখানে আরো কোনো এলিমেন্ট পাওয়া যায় যুদ্ধের, বিভিন্ন যে বেল্ট টেল্ট, মানে ওই যে বললাম না যুদ্ধকেন্দ্রিক যে প্রোডাক্ট গুলি বিক্রি হয়, সেগুলো আমাদের মাদার কারেজের কাছেও পাওয়া যায়। খাবার, শুধু খাবারই না, আর অনেক কিছুই পাওয়া যায়। তো এখান থেকে তিনি ওই ভান করতেছিলেন, আমরা এখানে প্রিটেন্ড করে দিই।
তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রিটেন্ডস টু বাই। এবং ওই সময়টাতে রিক্রুটিং অফিসার কি করলো, এই এলিফকে একটু পাশে নিয়ে গেল, সরিয়ে নিয়ে গেল। In 1626, Courage appears beside the tent of the Swedish commander, arguing with the cook over the sale of the capon, of a capon। বলতেছে যে এই 1626 সালে মাদার কারেজকে আমরা দেখতে পেলাম যে একজন সুইডিশ কমান্ডারের তাঁবুর বাহিরে তিনি রয়েছেন, এবং তিনি এখানে কুক নামক যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে সে হচ্ছে ইয়ে করতেছে, তোমার কি বলে এটাকে, তর্কাতর্কি করতেছে। এবং কি কি নিয়ে, ওভার সেল অফ এ ক্যাপন। ক্যাপন বলতে মোরগ, মোরগ যেগুলো, সেগুলোকে বলে ক্যাপন। আমরা ওই যে মুরগি মোরগ যেটা আছে না, সেই মোরগের কথা বলতে, মোরগের সেল নিয়ে সে তর্কাতর্কি করতেছে। দ্য কমান্ডার, এ চ্যাপলেইন and Elif entered the tent, the commander lauding his brave soldier for raiding the local peasants। এখানে কমান্ডার এবং একজন চ্যাপলিন এবং এলিফ, এই তিনজন তারা টেন্টের ভেতরে প্রবেশ করলো বা টেন্টে আসলো এক কথায়, তাঁবুর ওই জায়গাটাতে। এবং কমান্ডার সে তার হচ্ছে কমান্ডার লর্ডিং, মানে লর্ড করতেছিল বা প্রশংসা করতেছিল তার যে সোলজার তাদেরকে, বিশেষ করে লোকাল একটা পিজান্টস যারা রয়েছে বা কৃষক, তাদের উপরে তারা হানা দিয়েছিল। এবং এই হানা দেওয়ার জন্য তার আহ, সেনাবাহিনীর সদস্যদেরকে উদ্দেশ্যে সে প্রশংসা করতেছে, লর্ড করতেছে। কারেজ রিমার্কস দ্যাট ট্রাবল মাস্ট বি অ্যাফুট। আমাদের কারেজ সে এবার বলতেছে যে আমাদের যে ট্রাবল বা সমস্যা, এটা খুব নিকটে। অ্যাফুট বলতে এই জায়গাটাতে তোমার হচ্ছে আহ, নিকটে, বা আরেকটা জিনিস হচ্ছে যে চলতেছে, চলমান, ট্রাবল চলমান। ইফ দ্য ক্যাম্পেইন ওয়াজ এনি গুড, হি উড নট নিড ব্রেভ সোলজার। বলতেছে ক্যাম্পেইনটা বা ক্যাম্পটা যদি এতই ভালো হতো, তাহলে তাদের আর এত সোলজার লাগতো না, সাহসী সোলজার লাগতো না। কারেজ রিউনাইটস উইথ হার সান। এবং কারেজ তার যে ছেলে, তার সাথে তার পুনরায় আরো একবার দেখা হলো আর কি, মানে ইলিফের সাথে তার দেখা হলো। 3 ইয়ার্স ল্যাটার, ওই ঘটনার 3 বছর পর, অর্থাৎ 1629 সালে, কারেজ অ্যান্ড ক্যাথরিন অ্যাপিয়ার ফোল্ডিং ওয়াশিং on a cannon with Swiss cheese. Now a paymaster and Yeti Potter, the camp prostitute, look on. Yeti recounts the story of her lost beau, Peter Piper। 3 বছর পর কারেজ এবং ক্যাথরিন, তাদেরকে দেখা গেল তারা ফোল্ডিং ওয়াশিং অন এ ক্যানন, মানে একটা ইয়ের উপরে আর কি, ক্যানন বলতে নৌকা, নৌকা টাইপের, তো এটার উপরে তারা হচ্ছে কাপড় ওয়াশ করতেছিল। এবং ওইখানে সুইস চিজও ছিল, তাদের আরেকটা যে ছেলে সেটা হচ্ছে ছিল। নাও এ পে মাস্টার, এই সুইস চিজ এখন সে একজন পে মাস্টার হিসাবে কাজ করে, হয়তো অ্যাকাউন্ট্যান্ট এই টাইপের আর কি। এবং এখানে আমরা আরো দেখলাম এই ইয়েটি পটারকে, যে কিনা একজন ক্যাম্প প্রস্টিটিউট, তাকে দেখা গেল আর কি। ইয়েটি রেকাউন্টস, এবং এখানে ইয়েটি তার যে লস্ট ভালোবাসা, হারিয়ে ফেলা ভালোবাসা, পিটার পাইপার, তার তার ব্যাপারে সে গল্প বলতেছিল আর কি। দ্য চ্যাপলেইন অ্যান্ড কুক অ্যাপিয়ার অ্যান্ড দে টক অ্যাবাউট পলিটিক্স। এখানে চ্যাপলেইন এবং কুককে আমরা দেখলাম যে তারা পলিটিক্স নিয়ে কথা বলতেছে। দ্য কুক রিমার্কস আইরনিক্যালি দ্যাট দেয়ার কিং ইজ লাকি টু হ্যাভ হিজ ক্যাম্পেইন জাস্টিফাইড বাই গড, আদারওয়াইজ হি কুড বি অ্যাকিউজড অফ সিকিং প্রফিট অ্যালোন। এখানে কুক সে একটু আইরনিক্যালি একটা কথা বললো যে তাদের যে রাজা, সে অবশ্যই একটু, সে অবশ্যই লাকি, এবং তার যে ক্যাম্পেইনটা এটা গড মেনে নিচ্ছে, বা গডের অনুমতি রয়েছে যেন, এরকমটা জাস্টিফাই করতেছে। তাছাড়া দে কুড বি অ্যাকিউজ অফ সিকিং প্রফিট অ্যালোন, এবং তাছাড়া সে নিজে যেহেতু একা একা প্রফিট করতেছে, সেটার জন্য মানে দোষী সাব্যস্ত হতো। সাডেনলি
ক্যাননস এক্সপ্লোড। সাডেনলি ক্যাননস, আচ্ছা এখানে ক্যানন দিয়ে কি বোঝাচ্ছে দেখি তো, আমরা একটু দেখে আসি। সরি, এখানে ক্যানন বলতে এখানে কামান। ক্যাননের দুইটা মিনিং আছে, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে ক্যানয়। ক্যানয় মানে হচ্ছে আমাদের নৌকা টাইপের। এখানে এই ক্যানন মানে আমাদের কামান। ক্যাননের আরেকটা ব্র্যান্ড আছে ক্যানন। ক্যানন হচ্ছে তোমার আহ ইয়ে ওই সনির, সনিরই তো মনে হয় বলে। না, ক্যানন মনে হয় আলাদা। ক্যানন ওই যে ক্যামেরা ট্যামেরা আছে। স্যার ক্যানন প্রিন্টার আছে। ও, ক্যাননের প্রিন্টার আছে, হ্যাঁ, ক্যাননের প্রিন্টার আছে। ক্যানন প্রিন্টার আমার নিজেরই ছিল অনেক আগে। ওই আমরা একবার একটা কোচিং সেন্টার দিয়েছিলাম রাজশাহীতে, তো এখানে প্রিন্টার লাগতো আর কি। তো এই আমরা প্রিন্টার তখন রাজশাহীতে ওই আমরা আমাদের প্রিন্টার দিয়ে আমরা ফটোকপিও করতাম। হ্যাঁ, প্রিন্টার দিয়ে তো ওই প্রিন্টারটাতে আবার ওই তোমার কালি ইয়ে করতে হতো, ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ঢোকাইতে হতো। তো দেখা যাইতো যে আমরা যে জায়গাটায় এই কাজটা করতাম একটু পর পর কালি শেষ হয়ে যাইতো, ফটোকপিও যেহেতু করতাম ওইটা দিয়ে, তো এই জন্য খুব ইয়ে হতো, ঝামেলা হতো। মানে ফটোকপি কি জন্য বলতেছি, ফটোকপি ঠিক না। ধরো কেউ একজন এসে বললো যে এই নোটটা দেন, ধর কয়জন নিবা, হয়তো 10 জন আছে, 10টা প্রিন্ট করলাম এবং সাধারণ পেপার দিতাম, তো ওই 10টাতেই ওইভাবেই হয়ে যেত। এরকমটা করতাম আর কি, ওই জন্য বলতেছি যে ফটোকপি। আচ্ছা এবার দেখো, সাডেনলি ক্যাননস এক্সপ্লোড, হঠাৎ করে ওই সময়টাতেই ক্যানন মানে কামান দাগানো হলো, কামানের গোলা ছোড়া হলো, এইটা হচ্ছে ক্যানন। আচ্ছা, ওয়াশিং অন এ ক্যানন, এখানে একটা ক্যাননের ওপরে তারা কিছু একটা ওয়াশ করতেছিল বা ক্যানন পরিষ্কার করতেছিল এরকম। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যানন দাগা হলো, মানে আহ ক্যাননের থেকে শেল বের হয়ে গেল বলতে পারো। দ্য ক্যাথলিক্স হ্যাভ লঞ্চড এ সারপ্রাইজ অ্যাটাক। লঞ্চ এ সারপ্রাইজ অ্যাটাক বলতে তো ক্যাথলিক যারা রয়েছে, এটা যেহেতু একটা ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ মানে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে ঝামেলাটা আর কি। ক্যাথলিকরা একটা সারপ্রাইজ অ্যাটাক করেছে। দ্য কুক ডিপার্টস ফর দ্য কমান্ডার, এবং কুক তখন কমান্ডারের উদ্দেশ্যে বের হয়ে গেল ওখান থেকে। সুইস অ্যারাইভস অ্যান্ড হাইডস হিজ রেজিমেন্টস ক্যাশ বক্স ইন দ্য ওয়াগন। এবং সুইস সে আসলো, এসে সে ওই যে সুইস চিজ যে কিনা এখন পে মাস্টার, পে মাস্টার বলতে তোমার সুইস চিজ, সে হচ্ছে হয়তো ইয়ে দেয়, স্যালারি ট্যালারি দেয়, ক্লার্ক টাইপের ক্যারেক্টার কাজ করতেছে বা অ্যাকাউন্টেন্ট টাইপের। তো সে আসলো ভেতরে এবং সে তাদের যে ক্যাশ বক্সটা সেটা ওয়াগনের ভেতরে লুকিয়ে রাখলো। 3 days লেটার, এর 3 দিন পরে, দ্য রিমেইনিং ক্যারেক্টার সিট ইটিং অ্যাংশিয়াসলি। আমরা দেখলাম যে অন্যান্য আরো যে ক্যারেক্টার গুলো রয়েছে তারা এক জায়গায় বসে খাবার খাচ্ছে এবং খুবই উদ্বিগ্নতার ভিতরে রয়েছে, টেনশনে রয়েছে। ওয়েন কারেজ অ্যান্ড দ্য চ্যাপলেইন গো টু টাউন, যখন কারেজ এবং চ্যাপলেইন শহরে গেল, সুইস ডিপার্টস টু রিটার্ন দ্য ক্যাশ বক্স আনঅ্যাওয়ার অ্যান্ড দ্যাট এনিমিস আর লার্কিং অ্যাবাউট টু অ্যারেস্ট হিম। বলা হচ্ছে সুইস তখন ওইখান থেকে ডিপার্টস টু রিটার্ন, সে ওইখান থেকে চলে গেল আবার ফিরে আসার জন্য। ডিপার্টস টু রিটার্ন দ্য ক্যাশ বক্স, মানে ক্যাশ বক্সটা সে রিটার্ন দিবে, এই জন্য সে ওই জায়গাটা থেকে চলে গেল। কিন্তু আনঅ্যাওয়ার দ্যাট এনিমিস আর লার্কিং অ্যাবাউট টু অ্যারেস্ট হিম, কিন্তু সে ওই সময় খেয়াল করেনি যে যুদ্ধ মানে শত্রুরা সবাই আহ, তাকে টার্গেট করেছে আর কি, তাকে অ্যারেস্ট করবে। ওয়েন কারেজ অ্যান্ড দ্য চ্যাপলেইন রিটার্ন, যখন কারেজ এবং চ্যাপলেইন আসলো, টু মেন ব্রিং ইন সুইস, তখন দুইজন মানুষ সুইসকে নিয়ে আসলো। মাদার অ্যান্ড সান প্রিটেইন টু নট নো ইচ আদার, এবং এই জায়গাটাতে দুইজন মানুষ এসে যখন সুইসকে নিয়ে আসলো, তখন বাবা মানে মা এবং ছেলে একজন আরেকজনকে না চেনার ভান করলো। মানে যুদ্ধের সময় এরকম অনেক সময় হতো যে একে চিনিস, এ কি মুক্তিযোদ্ধা, এ কি মুক্তি, আরে না চিনি না, এরকমটা আর কি, এরকম একটা ভান করলো তারা। দ্যাট ইভিনিং ক্যাথরিন অ্যান্ড দ্য চ্যাপলেইন অ্যাপিয়ার্স রিনজিং গ্লাসেস। বলা হচ্ছে যে ওই ওই যে আমাদের ইভিনিং, ওই দিনের ওই ঘটনা বা ওই ইভিনিং এই আমরা ক্যাথরিন এবং চ্যাপলেইন যারা রয়েছে তাদেরকে আমরা দেখলাম যে তারা গ্লাস রিনজিং করতেছে। এখানে গ্লাস রিনজিং এর ব্যাপারটা হচ্ছে তারা মানে ধুয়ে ফেলতেছে।
চশমা, এখানে গ্লাস বলতে চশমা, গ্লাসেস যেগুলো, সেই গ্লাসগুলো হচ্ছে চশমা, তারা সেই চশমাগুলো পানি দিয়ে ধুচ্ছে বা এরকম কিছু। An excited courage enters, declaring that they can buy Swiss freedom. এক্সাইটেড হলো আমাদের কারেজ, মাদার কারেজ, সে আসলো এবং এসে সে ঘোষণা করলো বা ওখানে অ্যানাউন্স করলো যে দে ক্যান বাই সুইস ফ্রিডম, মানে সুইজের যে মুক্তি, সেই মুক্তিটা তারা কিনে নিতে চায়, কিনতে চায়। মানে সুইসকে তো আটক করেছে, তো এবার সুইসকে সে টাকা দিয়ে ওই তাকে মুক্ত করবে, সেটা সে বলতেছে। ইয়েটি হ্যাজ, ইয়েটি পটার আর কি, যেটা হ্যাজ পিকড আপ অ্যান ওল্ড কলোনেল হু উইল বাই দ্য ক্যান্টিন। এবং ইয়েটি পটার সে আসছে এবং সে এসে ওই মাদার কারেজের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনটা সে কিনে নেবে, ওই ওল্ড কলোনেলকে পটাইছে আর কি, ওল্ড কলোনেল সে এসে আসলে ওইটা কিনে নেবে সেটা বলতেছে। কারেজ অনলি প্ল্যানস টু pawn and reclaim it after 2 weeks with the money for the cash box. এবং আমাদের কারেজ সে বলতেছে যে সে এইটাকে আহ, 2 উইকের জন্য সে পণ করবে। পণ বলতে তোমার আহ, বন্ধক দেয়া, এই টাইপের, হ্যাঁ, বন্ধক দেয়া। তো আমি এটা বিক্রি করব না, আমি আমার ফুড কোর্ট যেটা, সেটাকে আমি ফুড কার্ট যেটা, সেটাকে আমি 2 সপ্তাহের জন্য বন্ধক দিব, এবং রিক্লেম, এবং এটা আবার 2 সপ্তাহ পর আমি আবার নিয়ে নেব টাকা দিয়ে, আফটার 2 উইকস উইথ দ্য মানি ফ্রম দ্য ক্যাশ বক্স। এবং 2 সপ্তাহ পরে ক্যাশ বক্সে যে টাকাটা পাবে সে, সেই টাকা দিয়ে সে এটা ছাড়িয়ে নেবে। থ্যাঙ্কিং গড ফর করাপশন, কারেজ সেন্ডস ইয়েটি টু ব্রাইব ওয়ান আই উইথ দ্য এত গিল্ডার্স। আচ্ছা, এখানে সে হচ্ছে এই করাপশনকে থ্যাংক ইউ জানাচ্ছে, এবং কারেজ, মাদার কারেজ সে ইয়েটিকে আর কি এই 200 গিল্ডার দিয়েছে টু ব্রাইব ওয়ান আই। ওয়ান আই বলতে এখানে একজনকে আসলে ইয়ে দেওয়ার জন্য, ঘুষ দেওয়ার জন্য। এই এই যে করাপশনকে আমরাও কিন্তু অনেক সময় থ্যাঙ্কস জানাই, তাই না? ধরো তুমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছ রাস্তায়, আর পুলিশ ধরে ফেললো, এবার পুলিশকে 100 টাকা দিলা, 200 টাকা দিলা, ছেড়ে দিল, তখন আমরা অনেক সময় কিন্তু আমরা যারা, মানে ওটা সেও দুর্নীতি করলো, আমরাও দুর্নীতি করলাম, আমরা তখন বলি আহ পুলিশটা কত ভালো, 200 টাকায় ছেড়ে দিল। তাই না? কিন্তু সে কি আসলে ভালো, ভালো কাজ করলো? এবার দেখো, ইয়েটি রিপোর্টস দ্যাট দ্য এনিমি হ্যাজ অ্যাগ্রিড। এবং ইয়েটি পটার সে বলল যে হ্যাঁ, যারা আমাদের শত্রু তারা মানে মেনে নিয়েছে। সুইস হাউ এভার হ্যাজ থ্রোন দ্য ক্যাশ বক্স ইনটু দ্য রিভার। এবং আমাদের যে সুইস, সে ওই ক্যাশ বক্সটা সে রিভারের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। কারেজ হেজিটেটস, থিঙ্কিং দ্যাট শি উইল নট বি এবল টু রিক্লেইম দ্য ওয়াগন। এবং কারেজ, মাদার কারেজ, সে এবার অনেক টেনশনে পড়ে গেল, যে এটা ভেবে যে সে তো আর ওই, যেহেতু ক্যাশ বক্স সে নদীতে ফেলে দিয়েছে, সুতরাং সে তো আর ওই টাকা দিয়ে, ক্যাশ বক্সে যে টাকাটা রয়েছে সেটা দিয়ে তো আর আহ, তাদের যে ফুড কার্টটা সেটাকে তো সে আবার ফিরিয়ে নিতে পারবে না, রিক্লেইম করতে পারবে না, সেটাই সেজন্য সে টেনশনে আছে। কারেজ প্রপোজেস এ নিউ অফার, 120 গিল্ডার্স। এরপরে কারেজ সে নতুন আরেকটা অফার করলো যে 120 গিল্ডার সে দিবে। ইয়েটি রিটার্ন সেইং দ্যাট দে রিজেক্টেড ইট অ্যান্ড সুইস এক্সিকিউশনস ইজ এমিনেন্ট। এবং ইয়েটি মানে 200-তে তারা মেনে নিয়েছে, কিন্তু যখন আমাদের মাদার কার্ডে দেখলো যে হ্যাঁ ক্যাশ বক্সটা তো ফেলে দিয়েছে, তাহলে তো আর তো আমি তো 200 মেলা টাকা, এত টাকা তো, এত গিল্ডার তো আমি এরপরে দিতে পারবো না, ফুড কোর্ট তো নিতে পারবো না। তখন সে বললো যাচ্ছে এত না, আমি 120 গিল্ডার দিব। এরপরে ইয়েটি পর্টার সে আহ, গিয়ে জানালো ভেতরে, ক্যাম্পের ভেতরে, এবং সে এসে বলল যে না, ওই হচ্ছে তারা এটা রিজেক্ট করেছে, এবং সুইস চিজের এক্সিকিউশন হবে, অর্থাৎ তাকে হত্যা করা হবে। ড্রামস রোল ইন দ্য ডিস্টেন্স। খুব দূরে একটা ড্রাম বাজানো হলো। টু মেন এন্টার উইথ এ স্ট্রেচার, আস্কিং কারেজ ইফ শি ক্যান আইডেন্টিফাই সুইস চিজ বডি। এবং দুইজন মানুষ এখানে আসলো স্ট্রেচার নিয়ে, এবং মাদার কারেজকে জিজ্ঞাসা করলো যে আপনি কি এইখানে আপনার যে ছেলে সুইস চিজ, তাকে কি চিনতে পারতেছেন কিনা, একটু আইডেন্টিফাই করেন। কারেজ শেক্স আর হ্যান্ড, consigning the body of the carrier
পিট। আচ্ছা, এরপরে আমাদের মাদার কারেজ সে ওই তার হাত কাঁপতেছিল, আর হেড আর কি, শেখস আর হেড। সে তার মাথা নাড়ালো, মাথা নাড়িয়ে বলল যে কনসাইনিং হিজ, মানে সে হচ্ছে ইয়ে করলো আর কি, এখানে কনসাইনিং মিনিংটা দেখে আসি। প্রতি বছর দেখতেছি প্রতিবারে তারপরে বারবার এগুলো ভুলে যাই। সমর্পণ করা, হস্তান্তর করা। সে আবার মাথা ঝাঁকালো, যে হ্যাঁ এটা তার ছেলের ডেড বডি, এবং টু দ্য ক্যারি অন পিট, অর্থাৎ যে ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই জায়গাটা আর কি সে আহ, ইয়ে করলো, যে হ্যাঁ এটাই হচ্ছে, হ্যাঁ ক্যারি অন পিট, যে এটা তার ডেড বডি, তার ছেলের। Courage then appears outside an officer's tent, planning to fire a complaint over the destruction of her merchandise. মাদার কারেজ তারপরে তাকে একটা অফিসারের তাঁবুর বাহিরে দেখা গেল, এবং সে চিন্তা করতেছে প্ল্যানিং টু ফাইল এ কমপ্লেইন ওভার দ্য ডিস্ট্রাকশন, এবং তার যে ব্যবসার যে ক্ষতি হলো এইটার জন্য সে একটা কমপ্লেইন ফাইল করবে, কেস করবে, সেটা সে প্ল্যান করতেছে। আ ইয়াং সোলজার সেন্টার, এবং এখানে একজন ইয়াং সোলজার আসলো, থ্রেটেনিং দ্য ক্যাপ্টেইনস মার্ডার, এবং ক্যাপ্টেনকে মার্ডার করা হয়েছে, এই ক্যাপ্টেনকে মার্ডার করবে এটার ভয় দেখালো। অ্যাপারেন্টলি হি হ্যাজ স্টোলেন হিজ রিওয়ার্ড ফর রেস্কিউইং দ্য কলোনেলস হর্স, এবং এদের এই বাদানুবাদ দেখে যেটা মনে হলো যে সে হয়তো আহ, চুরি করেছে এই কলোনেলের হর্সকে উদ্ধার করার জন্য, তার যে রিওয়ার্ড সেই রিওয়ার্ডটা চুরি করেছে। কারেজ টেলস হিম টু কোয়াইট ডাউন, কারেজ তাকে বললো যে তুমি শান্ত হও, সিন্স হিজ রেজ উইল নট লাস্ট। মানে এবং তারপর থেকে তার হচ্ছে রাগটা কমে গেল, এবং বললো যে তোমার রাগটা তো বেশিক্ষণ থাকবে না, তুমি একটু শান্ত হও। ডিফিটেড দ্য সোলজার লিভস অ্যান্ড কারেজ ফলোস, এবং এইখানে মূলত নিজেকে পরাজিত মনে করে সোলজার তখন ওখান থেকে চলে গেল, এবং কারেজ তখন তাকে ফলো করলো, তার পেছনে পেছনে যাচ্ছে। 2 ইয়ার্স পাস, এরপরে 2 বছর পরে, অ্যান্ড দ্য ওয়াগন স্ট্যান্ডস ইন আ ওয়ার র্যাভেজড ভিলেজ। 2 বছর পার হলো, এবং তারপরে ওই যে তার যে ফুডকার্ট যেটা বা ওয়াগন, হ্যাঁ সেই ওয়াগনটাকে দেখা গেল যে একটা যুদ্ধে একেবারে র্যাভেজড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এরকম একটা গ্রামে তার ফুড ওয়াগনটা দেখা গেল। দ্য চ্যাপলেইন স্ট্যাগার্স ইন, দেয়ার ইজ অ্যানাদার ওন্ডেড ফ্যামিলি অফ পিজন্স ইন দ্য ফার্ম হাউস। আমাদের যে চ্যাপলেইন সে হচ্ছে স্ট্যাগার্ড ইন করলো, স্ট্যাগার্ড ইন বলতে তোমার স্তব্ধ হয়ে যাওয়া, স্তব্ধ হয়ে গেল, এবং সেখানে আহ আরেকটা ফ্যামিলি ছিল পিজনদের ফার্ম হাউসে, যেটা তারা ছিল ওন্ডেড ছিল আর কি, আহত ছিল। হি নিডস লিনেন, এবং তার লিনেন সামথিং এর দরকার হয়েছে। লিনেন হচ্ছে আমরা জানি যে নাইলন যে কাপড় টাপড় সেগুলো আর কি। তো এখানে তার লিনেন দরকার হলো আর কি। কারেজ রিফিউজেস অ্যাজ শি উইল নট স্যাক্রিফাইস হার অফিসার্স শার্ট, এবং কারেজ সে রিফিউজ করলো যে না আমি আমার অফিসারদের যে শার্ট সেই শার্টটা আমি দিব না। দ্য চ্যাপলেইন লিফটস হার অফ দ্য ওয়াগন অ্যান্ড টেক্স দ্য শার্ট, এবং চ্যাপলেইন তখন সে তার ওয়াগনটা লিফট অফ হার দ্য ওয়াগন, মানে তাকে ওয়াগনের উপরে চড়িয়ে দিল, অ্যান্ড টেক্স দ্য শার্ট, এবং শার্টটা নিয়ে নিল, এরকম আর কি ঘটলো। এটা একটা বোরিং একটা নাটক, হ্যাঁ এটা যদি নাটকও হয়ে থাকে খুব বোরিং, কিন্তু তারপরে এটাকে বলতেছে যে এত ভালো। হ্যাঁ, কি যে ভালো আর কি যে খারাপ এগুলো বোঝা মুশকিল। আমাদের ওই যে সেকেন্ড ইয়ার আমরা পড়তেছিলাম না আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান একটা রোমান্টিক নাটক, ওইটা ভেতরে তো রসকস আছে, কিন্তু এটাতে দেখো কোনো রসকস কিছু নাই। এই মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন দিয়ে যদি সার্চ করো দেখবা কিছু পুরনো ছবি আসে, এই ছবিগুলো রসকস বিহেভ। ওকে, এরপরে দেখো দ্য ক্যান্টিন সিটস বিফোর দ্য ফিউনারেল অফ কমান্ডার টিলি ইন 1632।
বলা হচ্ছে এই ক্যান্টিনটা অর্থাৎ যে ওয়াগনটা সেটা দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে বলতে পারো, বা রাখা হয়েছে আহ 1632 সালে কমান্ডার টিলি এর ফিউনারেলের সময়, বা সেটার সামনে এটাকে রাখা হয়েছে। মাদার কারেজ অ্যান্ড ক্যাথরিন টেক ইনভেন্টরি ইনসাইড দ্য ক্যান্টিন টেন্ট। এবং ক্যান্টিনের যে টেন্ট রয়েছে সেই টেন্টের ভেতরে তারা টেক ইনভেন্টরি, তারা সেখানে তাদের মানে ইনভেন্টরি করতেছে। ইনভেন্টরি বলতে ওই জিনিসপাতির খোঁজ খবর করা, বা বলতে পারো তালিকা করা যায় কি কি আছে কি কি নাই, এই এই টাইপের বিষয়গুলি। এই যে কর্পোরেট কোম্পানিগুলোতে ইনভেন্টরি হয়, ওই তাদের যে ইয়েগুলো থাকে তোমার, প্রোডাক্টের যে প্রোডাক্ট রাখার যে স্টোর হাউস গুলো থাকে সেই জায়গাগুলোতে কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো নাই, কতগুলো সেল হয়েছে, কতগুলো নষ্ট হয়েছে, এগুলো নিয়ে। Courage asked the chaplain if the war will end. She needs to know if she should buy more supplies. আমাদের কারেজ সে আবার বলতেছে যে যুদ্ধটা কি শেষ হয়ে যাবে, এটা সে জানতে চাচ্ছে চ্যাপলিনের কাছে, যে যদি যুদ্ধ শেষ না হয় তাহলে তাকে তো আরো বেশি সাপ্লাই কিনতে হবে, অর্থাৎ যে জিনিসগুলো কিনে সে সাপ্লাই করে সেই জিনিসগুলো তারও কিনতে হবে। দ্য চ্যাপলিন রেসপন্স দ্যাট ওয়ার অলওয়েজ ফাইন্ডস আ ওয়ে। এবং চ্যাপলিন বলতেছে যে যুদ্ধ সবসময় নতুন নতুন ওয়ে পাচ্ছে, মানে নতুন নতুন দিকে মোড় নিচ্ছে। Courage revolves to buy new supplies and sends Catherine to town. কারেজ এবার সে মানে বুঝতে পারলো এবং সে সিদ্ধান্ত নিল যে সে নতুন সাপ্লাই কিনে নিয়ে আসবে, এবং সে ক্যাথরিনকে সে শহরে পাঠালো। ক্যাথরিন রিটার্নস উইথ আ wound across her eye and forehead as she was attacked en route. বলা হচ্ছে ক্যাথরিন সে ফিরে আসলো শহর থেকে, তার চোখের চোখে এবং কপাল জুড়ে একটা ক্ষত নিয়ে আসলো, কারণ তাকে পথে আক্রমণ করা হয়েছিল। কাউন্টিং দ্য স্ক্যাটার্ড মার্চান্ডাইজ, কারেজ কার্জেস দ্য ওয়ার। এবং এই যে তার যে আহ, ব্যবসাটা, সেই ব্যবসাটা যেহেতু তোমার ইয়ে হয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, বা তার যে পণ্যগুলো সেগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে, মার্চান্ডাইজ বলতে এখানে পণ্য, তার প্রোডাক্ট গুলি যেহেতু তার উপর আক্রমণ হয়েছিল তার মেয়ের উপরে, তো এটাই বলতেছে পণ্যগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, কিছু নষ্ট হয়েছে, প্যাকেটগুলো ছিঁড়ে গেছে। তো এটাতে ইয়ে করে সে এবার যুদ্ধটাকে অভিশাপ দিচ্ছে, যে যুদ্ধের ফলে তার বিজনেস, সে যুদ্ধকে সে এবার অভিশাপ দিচ্ছে। ইমিডিয়েটলি আফটারওয়ার্ড শি অ্যাপিয়ার্স অ্যাট দ্য হাইট অফ প্রসপারিটি, ড্যাগারিং হার নিউ ওয়ার্ডস অ্যালং এ হাইওয়ে। আচ্ছা। ইমিডিয়েটলি খুব শীঘ্রই আমরা দেখতে পাই যে আহ, সে সমৃদ্ধির শিখরে এসে উপস্থিত হয়, মানে তার অনেক বিজনেস হয় আর কি। ড্যাগারিং উইথ হার নিউ ওয়ার্ডস অ্যালং আ হাইওয়ে, এবং তার নতুন জিনিসপত্র একটা হাইওয়ে ধরে সে টেনে নিয়ে যায় আর কি, একটা হাইওয়ে একটা রাস্তা দিয়ে সে নিয়ে যায়। ড্র্যাগিং নট ড্যাগারিং, ড্র্যাগিং। সি সেলিব্রেটস ওয়ার অ্যাজ হার ব্রেড উইনার, এবং সে এই ওয়ারটাকে তার ব্রেড উইনার বা তার জীবিকার প্রধান ইয়ে হিসেবে সেলিব্রেট করতে থাকে। Okay, এবার আসো এ ইয়ার ল্যাটার, এক বছর পর, ভয়েজেস অ্যানাউন্স দ্যাট পিস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড। এক বছর পর ঘোষণা করা হলো যে শান্তি চুক্তি হয়ে গেছে। সাডেনলি দ্য কুক অ্যারাইভস, বেড্রাগলড অ্যান্ড পেনিলেস। এবং সাডেনলি আমরা দেখতে পেলাম যে এই যে কুক যে ক্যারেক্টারটা, সে আসলো, এবং আমরা দেখলাম সে একেবারে ভবঘুরে টাইপের হয়ে গেছে, বেড্রাগলড হয়ে গেছে, এবং তার পেনিলেস অবস্থা, মানে কোনো টাকা পয়সা নাই, এরকম একটা অবস্থা। এবং সে এখানে বেড্রাগলডের আরেকটা মিনিং আছে, শয্যাশায়ী, মানে খুব অসুস্থ এরকম। কার্নেজ অ্যান্ড কুক ফ্লার্টস অ্যাজ দে রিকাউন্ট দেয়ার রেসপেক্টিভ রুইন। আমাদের কারেজ এবং আহ, আমাদের যে কুক, তারা একজন আরেকজনের সাথে ইয়ার্কি ঠাট্টা মারলো আর কি, ফ্লার্ট করলো, তার নিজ নিজ ধ্বংসের বা তাদের ক্ষতির বর্ণনা তারা দিতে থাকলো।
The chaplain emerges and the men begin to argue, fighting for the feedback. তো বলতেছে যে চ্যাপলিন এবার এখানে আসলো এবং তারা তর্ক শুরু করলো এবং তাদের ফিডব্যাকের জন্য তারা লড়াই শুরু করলো। When courage defend the cook, the chaplain calls her a hyena of the battlefield. যখন কারেজ, মাদার কারেজ, সে কুককে ডিফেন্ড করতেছিল, কুককে বাঁচানোর চেষ্টা করতেছিল তাদের এই লড়াই থেকে, তখন চ্যাপলেইন তাকে বলল যে তুমি একটা হায়েনা, ব্যাটেলফিল্ডের হায়েনা সে। কারেজ সাজেস্ট দে পার্ট কোম্পানি, সাজেস্ট, কারেজ এবার সে সাজেস্ট করলো যে তারা আর একসঙ্গে থাকবে না। তারা যে একসঙ্গে চলাফেরা বা উঠা বসা এগুলো আর তারা করবে না। সরি, দে পার্ট কোম্পানি, মানে তারা তারা তো একটা আহ, মানে তারা সবাই মিলে একসঙ্গে থাকে, তারা কোম্পানির অংশ সেটা বলতেছে। সাডেনলি অ্যান ওল্ডার, ফ্যাটার অ্যান্ড হেভিলি পাওয়ার্ড ইএবি এন্টার্স। এরপর আমরা দেখতে পেলাম সাডেনলি যে একজন বয়স্ক, যে আগের চেয়ে আরো বেশি মোটা হয়েছে, আগের চেয়ে বেশি বয়স হয়েছে এবং খুব হেভিলি পাওয়ার্ড, খুব শক্তিশালী একজন ইয়েটি পটার, সে এন্টার প্রবেশ করলো এখানে। মানে সে এখন অনেক শক্তিশালী হয়েছে, তার টাকা পয়সা সবকিছু হয়েছে। দ্য উইডো অফ এ কলোনেল, শি হ্যাজ কাম টু ভিজিট কারেজ। এবং যুদ্ধের পরে, যুদ্ধের সময় আসলে যে আমাদের কলোনেল, সে বয়স্ক ছেলে, সে মারা গেছে। এখন এই ইয়েটি পটার, সে হচ্ছে এই কলোনেলের উইডো, বিধবা ওয়াইফ। শি হ্যাজ কাম টু ভিজিট কারেজ, এবং সে এসেছে যুদ্ধের পরবর্তীতে এই মাদার কারেজের সাথে দেখা করতে। When she sees the cook, she unmasked him as the Peter Piper that ruined her years ago. যখন সে কুককে দেখলো তখন সে তাকে পিটার পাইপার বলে ডাকলো। মানে এবং সে কিছু বছর আগে এই মূলত তার জীবন নষ্ট করেছিল। মানে এই কুকি ছিল তার ওই পিটার পাইপার, তার যে প্রেমিক, আহ, যার কারণে সে পরবর্তীতে প্রস্টিটিউট হয়েছে আর কি, হতাশা থেকে। তো এই কুকটাই হচ্ছে সেই লোক এবং তাকে সে রিকগনাইজ করলো। কারেজ ক্যাম্পস হার অ্যান্ড টেক্স হার টু টাউন। কারেজ তাকে শান্ত করলো এবং তাকে শহরে নিয়ে গেল। বোথ মেন আর নাও কনভিন্স দ্যাট দে আর লস্ট। দুইজন মানুষই, তারা এখন কনভিন্স যে হ্যাঁ তারা দুইজনই সবকিছু হারিয়েছে। ইলিফ দেন এন্টার্স ইন ফ্যাটার্স, এবং আমাদের যে ইলিফ, সে এখানে আসলো ইন ফিটার্স, রিটার্নস ইন ফিটার্স। ফিটার্স বলতে এখানে কি বোঝাচ্ছে? বেরি পড়া, শিকল দেয়া। সে শিকল পড়া অবস্থায় আসলো আর কি। হি ফেসেস এক্সিকিউশন ফর অ্যানাদার অফ হিজ রেইডস। এবং এই ইলিফ আর কি, ইলিফ, সেও হচ্ছে এক্সিকিউশন ফেস করতে যাচ্ছে। যেমন ওই যে তাদের সুইস চিজ, তাকে মেরে ফেলেছে এবং যুদ্ধের পরে তাকেও এক্সিকিউশন করা হবে, কারণ সে হচ্ছে এক জায়গায় হানা দিয়েছিল সেজন্য, সেটা তার অপরাধ। অ্যান্ড হ্যাজ কাম টু সি হিজ মাদার ফর দ্য লাস্ট টাইম, এবং সে তার মাকে সর্বশেষ দেখতে এসেছে, তাকে ডান্ডা বেরি পরিয়ে নিয়ে আসা হয়েছে। দ্য সোলজার্স টেক্স হিম আওয়ে, সোলজার তাকে দূরে নিয়ে গেল। অ্যান্ড ক্যাননস থান্ডার, এবং কামানের আওয়াজ হলো আর কি। কারেজ অ্যাপিয়ার্স ব্রেথলেস, এবং কারেজকে দেখা গেল ওই সময় যেন সে মানে দমবন্ধ একটা অবস্থায় রয়েছে। দ্য ওয়ার রিজিউম 3 days এগো, যুদ্ধ আবার শুরু হয়েছে 3 দিন, 3 দিন আগে। অ্যান্ড দে মাস্ট ফ্লি উইথ দ্য ওয়াগন, এবং তাদের অবশ্যই আবার পালিয়ে যেতে হবে এই ওয়াগন দিয়ে। শি ইনভাইটস দ্য কুক টু জয়েন হার, হোপিং দ্যাট শি উইল সি ইলিফ সুন। সে কুককে বললো যে তুমি আমার সাথে আসো, এবং সে আশা প্রকাশ করলো যে সে ইলিফকে আবারও দেখতে পাবে। মানে যুদ্ধ আবার শুরু হয়, যুদ্ধ কিছুটা বন্ধ হয়েছিল বাট আবার রিজিউম করেছে, মানে পুনরায় চালু হয়েছে। হ্যাঁ, এটা তো আরেকটু আছে, শেষ হয়ে যাবে।
এই যার এইটুকুই আছে। ইট ইজ অটাম অফ 1634, এটা 1634 সালের 34 এর, সরি হ্যাঁ 1634 সালের অটামের একটা ঘটনা। এ হার্ড উইন্টার হ্যাজ কাম আর্লি, বলতে তো একটা খুব শক্তিশালী একটা শীতের সিজন, মানে এই যে যে বর্তমানে যেমন আমাদের বাংলাদেশে চলতেছে খুব শীত, বলছে এরকম খুব কঠোর বা শক্ত একটা শীত বয়ে চলেছে এবং এটা এবার আর্লি এসেছে। কারেজ অ্যান্ড দ্য কুক অ্যাপিয়ার ইন র্যাক্স বিফোর এ পার্সনেজ। কারেজ এবং কুক তারা দেখলো যে একটা র্যাক রয়েছে বিফোর এ পার্সনেজ, একজন পার্সনেজের সাথে বা একজন ব্যক্তির সাথে। Abruptly, the cook tells her that he has received a letter from um, Utrecht saying that his mother has died and left him a family in. আচ্ছা, কুক সে তখন একটা চিঠি সে রিসিভ করেছে এবং সেখানে বলা হয়েছে তার মা মারা গেছে এবং সে রিসেন্টলি একটা হোটেল পেয়েছে তার মায়ের কাছ থেকে আর কি। হি ইনভাইটস হার টু জয়েন হিম দেয়ার, এবং কুক এবার বলল তার মানে এই মাদার কারেজকে যে তুমি একটা কাজ করো, তুমি আমাদের সাথে জয়েন করো হোটেলে। হাউ এভার দে মাস্ট লিভ ক্যাথরিন বাহাইন্ড, যাই হোক তাদেরকে যেটা করতে হবে ক্যাথরিনকে রেখে যেতে হবে। ক্যাথরিন ওভার হিয়ার্স দেয়ার কনভারসেশন, ক্যাথরিনও তাদের এই কথাটা শুনতেছিল। মানে সাথে যাওয়া বলতে তোমার ওখানে যাবে তারা আবার সংসার করবে এরকম টাইপের আর কি। এবং সেটার শর্ত হিসাবে কি ক্যাথরিনকে রেখে যেতে হবে, ক্যাথরিন একজন বোবা মেয়ে, তাকে সে নিয়ে যাবে না ওখানে, নিতে দিবে না। তো এটা আবার ক্যাথরিন সে শুনতেছিল। কলিং টু দ্য পার্সনেজ, দ্য কুক দেন সিংস, আচ্ছা, দ্য সং অফ দ্য গ্রেট সোলস অফ দ্য আর্থ ফর ফুড। আচ্ছা, এবার সে কলিং টু দ্য পার্সনেজ, অর্থাৎ ওই পার্সনেজের সাথে সে আহ, কথা বলতেছিল, বলার পরে কুক তারপরে একটা গান গাইলো, এই গানটা এবং ফর ফুড আর কি, এবং খাবারের জন্য। It recounts how the great souls meet their dark fates on account of their respective virtues, wisdom, bravery, honesty, and kindness. এবং এটা স্মরণ করিয়ে দিল যে কিভাবে, অর্থাৎ এই যে গানটা গাইলো সেই গানটা স্মরণ করিয়ে দিচ্ছে যে কিভাবে বড় বড় সোলরা, বড় বড় মানুষরা একটা কঠিন ফেত বা ভাগ্যকে বরণ করতে হয় বা করে নেয় তাদের ইয়ের জন্য, গুণাবলীর জন্যই, ভার্চু, উইজডম, ব্রেভারি এবং অনেস্টির কারণে এবং কাইন্ডনেসের কারণে। কারেজ ডিসাইড শি ক্যান নট লিভ হার ডটার, এবং কারেজ সে ডিসিশন নিল সে তার ডটারকে ছেড়ে কোথাও যাবে না। ক্যাথরিন ক্লাইম আউট অফ দ্য ওয়াগন প্ল্যানিং টু ফ্লি, বাট কারেজ স্পটস হার, দে ডিপার্ট। ক্যাথরিন আবার দেখলো যে সে ওয়াগনের ওপরে উঠেছে এবং সে সেখান থেকে আহ, পালিয়ে চলে যাবে আর কি, তাদের সাথে থাকবে না। কারণ কুক এবং তার মা তারা একসাথে চলে যাচ্ছে অন্য জায়গায়, সে এটা যেহেতু ওভারহিয়ার করেছিল, শুনেছিল। কিন্তু তখন তার মা তাকে দেখতে পেলো এবং তাকে থামালো এবং দে ডিপার্ট, এবং মা এবং মেয়ে দুজনে চলে গেল ওখান থেকে। ইট ইজ জানুয়ারি 1636 and the wagon stands near the farmhouse outside Halley. বলা যায় এটা 1636 সাল, ওয়াগন সেটা বাইরে রাখা আছে ফার্ম হাউসে, আউটসাইড হেলি, হেলির বাইরে। ক্যাথরিন ইজ ইনসাইড, ক্যাথরিন ওই ওয়াগনের ভেতরেই রয়েছে। হার মাদার হ্যাজ গান টু টাউন টু বাই সাপ্লাইজ, তার মা সে শহরে গেছে ওই তোমার সাপ্লাই কেনার জন্য। আউট অফ দ্য উডস কাম এ ক্যাথলিক লেফটেন্যান্ট অ্যান্ড 3 সোলজার্স সিকিং এ গাইড টু দ্য টাউন। আচ্ছা, বনের ভেতর থেকে বা হয়তো উড বলতে ওখানে হয়তো কোনো স্টেট বা এরকম কিছু, তো বলছে এই জায়গা থেকে আহ, একজন ক্যাথলিক লেফটেন্যান্ট আসলো এবং 3 জন সোলজার সহ আসলো, সিকিং এ গাইড টু দ্য টাউন, এবং তারা শহরে যাবে এর জন্য একটা গাইড সে খুঁজতেছিল। দ্য ক্যাথলিন রেজিমেন্ট রেডিস ফর এ সারপ্রাইজ অ্যাটাক, এবং এই ক্যাথলিন রেজিমেন্ট তারাও রেডি ছিল যে যদি কখনো কোথাও সারপ্রাইজ অ্যাটাক হয় তাদের ওপরে, সেজন্য আর কি।
তারাও রেডি ছিল। কনভিন্সড দেয়ার ইজ নাথিং দে ক্যান ডু, দ্য পিজান্টস বিগিন টু প্রে। এবং পিজানরা, কৃষকরা, তারা জেনেছিল যে আসলে এখানে করার কিছুই নেই। হ্যাঁ, যেহেতু সোলজাররা আসছে, এখানে করার কিছুই নেই, সো তারা হচ্ছে প্রার্থনা করতেছিল যে, মানে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যাতে করে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়, এরকম টাইপের। কোয়াইটলি ক্যাথরিন ক্লাইম্বস অন দ্য রুফ অ্যান্ড বিগিনস টু বিট এ ড্রাম। এরকম যখন অ্যাটাকের মুহূর্ত হচ্ছে, তখন খুব চুপচাপ আমাদের ক্যাথরিন, সে কথা বলতে পারে না কিন্তু সব বুঝতে পারে আর কি, শুনতে পায় সবকিছুই। সে ধীরে ধীরে তাদের যে ওয়াগন, সে ওয়াগনের ছাদে উঠলো। মানে ফুড কোর্টটা ছোট না, বড় আর কি বেশ। এবং এখানে ফুড কোর্ট আমি বারবার বলতেছি, আসলে ফুড কোর্টও ঠিক না। ফুড আছে ওখানে, তাদের তাদের যে বিজনেস সেটা ফুডের আছে, প্লাস হচ্ছে তোমার আরো অন্যান্য সামগ্রীও আছে। বলতে পারো এটা একটা মোবাইল ইয়ে শপ আর কি, ওই যে কি বলে, ভুলে গেলাম, মনে আসতেছে না। মোবাইল শপ, চলমান, যেটা দিয়ে আসলে সুপার স্টোর, সুপার শপ আর কি, মোবাইল সুপার শপ। তো ওই শপের উপরে উঠলো আমাদের হচ্ছে ক্যাথলিন। ক্যাথরিন উঠলো, এবং ক্যাথরিন উঠে সে সেখানে গিয়ে ওখানে ড্রাম বাজাচ্ছে, মানে অন্যদেরকে সতর্ক করার জন্য। দ্য সোলজার শুট ক্যাথরিন, এবং এটা শুনে সোলজাররা তাকে শুট করে দিল। হার ফাইনাল ড্রাম বিটস মিঙ্গেলড উইথ দ্য থান্ডার অফ এ কামান। তার ফাইনাল যে ড্রাম বিটটা, সেটা কামানের একটা যে থান্ডার, সে বা কামানের যে শেল বা কামানের যে একটা আওয়াজ, সে আওয়াজের সাথে মিশে গেল। শি হ্যাজ সেভড দ্য টাউন, এবং সে টাউনটাকে রক্ষা করলো আর কি। শহরে যে যাওয়ার রাস্তা খুঁজতেছিল, এবং তারা অ্যাটাক করার চেষ্টা করতেছিল, একজন লেফটেন্যান্ট প্লাস আরো তিনজন সোলজার। কিন্তু যেটা ঘটলো যে তারা যখনই ওদেরকে দেখলো, আমাদের এই ক্যাথরিন, সে তখন ড্রাম বাজিয়ে মানুষকে সতর্ক করার চেষ্টা করতেছিল। এবং তখনই একটা কামান দাগা হলো, মানে কামানের শেল দিয়ে মূলত ওই ওদেরকে মেরে ফেলা হলো, ওই সোলজারদেরকে। টুয়ার্ডস মর্নিং, কারেজ সিটস বাই ক্যাথরিনস বডি ইন ফ্রন্ট অফ দ্য ওয়াগন। সকালের দিকে আমরা দেখবো যে মাদার কারেজ, সে তার মা মেয়ের যে ডেড বডি, সেই ডেড বডি নিয়ে তার ওয়াগনের সামনে বসে আছে। কারেজ সিংস ক্যাথরিনস লুলাবাই। লুলাবাই হচ্ছে এক ধরনের ওই দুঃখের গান, কষ্টের গান বা প্রলাপ। ওই যে তোমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মনে হয় এই একটা রাইটিং আছে, লুলাবাই। এটা কিন্তু ওই টাইপের গান আর কি, এই গানগুলোকে বলা হয় লুলাবাই। তো এই গান গাইলো আর কি, এই লুলাবাই আর এই ক্র্যাডেল সং, ঘুম পাড়ানি মাসি পিসি টাইপের আর কি গান। দ্য পিজন্স ব্রিং হার টু হার সেন্সেস। পিজনরা তাকে, মানে তার সেন্স বা জ্ঞান ফিরিয়ে নিয়ে আসলো। অ্যান্ড অফার টু বেরি হার ডটার, এবং তার মেয়েকে কবর দেওয়ার জন্য অফার করলো। কারেজ পেইস দেম অ্যান্ড হারনেসেস হারসেলফ টু দ্য ওয়াগন। কারেজ তখন তাদেরকে, তার মেয়েকে দিল, এবং হার্নেসেস হারসেলফ দা ওয়াগন, মানে সে ওয়াগনের ভেতরে প্রবেশ করলো বা এরকম কিছু একটা। হার্নেস দিয়ে এখানে কি, হার্নেস মানে আমরা জানি হচ্ছে ঝাঁকি দেয়া বা শব্দ করা, বাজানো। এখানে কি বলতেছে? আরে আমি কি নিলাম, কপি করি। এখানে জেতা, আচ্ছা, ঘোড়ার সা, জুতা পরা, পরাণ বিভূষিত। আচ্ছা যাই হোক, আমাদের এত, যাই হোক, হার্ডনেস তখন হচ্ছে আহ, মানে সে তার ওয়াগনের ভিতরে চলে গেল বা এরকম কিছু। বা এখানে আমরা যদি সাজার কথা বলি, তাহলে হারনেস হারসেলফ টু দা ওয়াগন, ওয়াগনের ভেতরে সে গিয়ে তার নিজেকে রেডি করলো আর কি, হয় না যে আহ,
তার মেয়েকে কবর দিবে, সে কবরের জন্য রেডি হয় এরকম। এরপরে সে বলল, আই মাস্ট গেট ব্যাক ইনটু বিজনেস, আমি আবার বিজনেসে ফিরবো, ফিরে যাব। সে রিভলভস অ্যান্ড মুভস আফটার দ্য রেজিমেন্ট, এবং সে রিজলভ করলো, রিজলভ করে সে সিদ্ধান্ত নিল, অ্যান্ড মুভস আফটার দ্য রেজিমেন্ট, এবং সেই যে রেজিমেন্ট, সেই রেজিমেন্টের পেছনেই গেল বা সেটার দিকেই গেল। মানে এক কথায় যুদ্ধকে কেন্দ্র করে, এই সেনাবাহিনী ক্যাম্পিং, এগুলোকে কেন্দ্র করেই তো তার বিজনেস। তো সেই বিজনেসের দিকে আবার সে ধাবিত হলো। সো সো, আমরা দেখতে পেলাম যে তার যে তিনটা বাচ্চা, সে তিনটা বাচ্চাকেই হারালো, দুইটা ছেলে। প্রথমে হারালো হচ্ছে সুইস চিজকে, তাকে এক্সিকিউশন করা হয় তার ওই ক্যাশ বক্স, বা সে ধরা পড়েছিল ইয়েটি পটার দিয়ে। তাকে ওই যে 200 গিল্ডার দিয়ে প্রথমে চুক্তি হয়, কিন্তু পরবর্তীতে সে যেহেতু 120 গিল্ডার দিতে চায়, এই জন্য তাকে মেরে ফেলা হয়। এরপর আমরা দেখতে পাই ইলিফও মারা যায় সে যুদ্ধে। এবং এরপরে আমরা দেখতে পাই যে মানে যুদ্ধের শুরুর দিকে বন্দী হয়, এবং লাস্টে তার এক্সিকিউশনের আগ মুহূর্তে তাকে আহ তার মায়ের সাথে দেখা করানো হয়। এবং আলটিমেটলি আমরা দেখলাম যে আমাদের এই ক্যাথরিন সেও মারা গেল। আর আমাদের হচ্ছে মাদার কারেজ, সে একা বেঁচে থাকলো, এবং সে যুদ্ধ, তার যে বিজনেস, সে বিজনেস সে চালিয়ে যাবে সেটা সে ঘোষণা দিল। এই কাহিনী। আর এগুলো যদি ট্রান্সলেশনটা, বাংলা ট্রান্সলেশন পড়ো, আরেকটু ডিটেল পড়তে পারবা, জানতে পারবা। আর সামারি থেকে আসলে এর চেয়ে বেশি জানা যায় না, সামারি থেকে অনেক ঘটনাই মনে হয় যেন উল্টা উল্টা পাল্টা আর কি থাকে। তবে তোমাদের তো এবার শেষ, আমি এতদিন বাংলাগুলো ওইভাবে দিতে পারিনি, তবে এই যে এবার যারা নিউ ফোর্থ ইয়ার হয়ে আসবে, তাদেরকে আমি এই বাংলাগুলোও দিতে পারবো আর কি। আচ্ছা, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আমরা মাদার কারেজ সম্পর্কে জানলাম, মাদার কারেজ সম্পর্কে তোমরা আরেকটু জানার চেষ্টা করো। আমি তোমাদেরকে কিছু ব্রিফ কোশ্চিন, মানে ব্রিফ কোশ্চিন, এটা তো তোমাদের কাছেও আছে, ব্রিফ কোশ্চিন তোমরা গাইড থেকে জানবা, পড়বা, দেখবা যে আরো ডিটেল জানতে পারবা। এবং তারপরে এইখান থেকে আমরা আমি এখান থেকে কিছু দাগিয়ে দিব ব্রিফ কোশ্চেন, পুরোনো যে সেট সাজেশন গুলো আছে সেগুলো থেকে। আর তোমরা ওই 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 প্রশ্নগুলো একটু পড়ো, পড়লেই হবে। তো তোমাদের কিছু বলার থাকলে বলো, নইলে শেষ করে দিই। তোমরা তো 10-12 জন জয়েন করেছিলে, এখন আছো আর কয়েকজন? ওকে, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, নেক্সট দিনও তোমাদের নেক্সট স্টোরিটা নিয়ে কথা আমাদের মানে ক্লাস হবে, তো তোমরা আবার নেক্সট দিনও জয়েন করো। নেক্সট দিনে আমাদের আছে কি? আমাদের আছে হচ্ছে ডলস হাউস। ডলস হাউস নিয়ে আমরা সামনের দিনে পড়বো। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট দিনে কথা হবে আবার। আল্লাহ হাফেজ।